সময় চলে তার নিজ গতিতে, তবে আমার জীবনের গতি পরিবর্তন হয় না। দিন যায়, রাত আসে, আকাশে নতুন তারা, সূর্যের উদয় হয়। আমার জীবনে নতুনের ছোঁয়া লাগে না কিছুতেই। ইদানিং ভীষণ একঘেয়েমি লাগে জীবনের প্রতি। দিনে কাজের চিন্তা করো, সন্তানের ভবিষ্যৎ চিন্তায় মশগুল থাকি। রাত হলে অতীতে সে চোখের পাতা ভারী করে দেয়। দিনে দিনে কেমন যেন হয়ে উঠেছি আমি, অগোছালো, খিটখিটে, বদমেজাজি। বস্তির বাচ্চাগুলো দিন কয়েক ভালোই পড়ল, কিন্তু তারপর থেকে আমার অবাধ্য হয়ে গেছে। পড়তে এসে মারামারি ঝগড়াঝাটি করে বেড়ায়, নিষেধ করলে শোনে না, শাসন মানে না, চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করে। চাচিও দেখছি ইদানিং বিরক্ত হচ্ছে। কত আর সহ্য করতে পারে একটা মানুষ? আমিও নিরুপায়। সেদিন এক বাচ্চাকে ধমক দিয়েছি। সে কাঁদতে কাঁদতেই মাকে গিয়ে নালিশ করেছে। মা এসে আমার সঙ্গে সে কি ঝগড়া! তার নাকি কষ্টের সন্তান, কষ্ট করে জন্ম দিয়েছে, খুবই শখের বাচ্চা। আমি কেন গায়ে হাত তুলেছি? কোন সাহসে তুলেছি? মানে এদের বাচ্চা পড়াবো ঠিকই, কিন্তু অন্যায় করলে শাসন করতে পারবো না। কিছু বললেই আমি দোষী। এভাবে বাচ্চা পড়ানো যায়? আমি শিক্ষক, আমি মারবো আবার আমি ভালোবাসবো। ওদের আমি জ্ঞান দিচ্ছি, ভবিষ্যতের জন্য খাটছি। সুতরাং ভুল করলে শাসনের অধিকারও আমি রাখি। মায়ের পরে স্থান হয় শিক্ষকের। এরা তো বোঝে না। ওদের যদি আমি সঠিক শিক্ষাও দিতে না পারি, তাহলে শিক্ষক হিসেবে আমার কি মূল্যটাই থাকলো? একটা বাচ্চাকে আমি শিখাবো, আদর্শে পথ দেখাবো, যাতে সে মানুষ হতে পারে। যদি এগুলো নাই করতে পারি, দিন শেষে সে পরিপূর্ণ একজন মানুষ হয়ে উঠবে না কখনোই। অন্যায় কাজ করবে, লোকে তার শিক্ষা তুলে প্রশ্ন করবে। দূর থেকে হলেও শিক্ষক হিসেবে আমার দিকে একটা অযোগ্যতার তীর এঁটিয়ে থাকবে, যা আমি চাই না। শিক্ষকতা একটা মহান পেশা, পেশা কম, দায়িত্বই বেশি। আমার সকল শিক্ষার্থী আমার সন্তান স্বরূপ। তাদের নিজ হাতে মানুষ করা আমার দায়িত্ব। প্রতিটি সন্তানই তাদের পিতামাতার প্রিয় হয়। সন্তান জন্মদান অবশ্যই কষ্টের, তবে সেই কষ্টের কথা বিবেচনা করে নিরক্ষর রাখা যাবে না। প্রিয় হলে মানুষের কাছেও প্রিয় করে তুলতে হবে। শিক্ষকের সঙ্গে সমান তালে বাচ্চার মূল্যবোধ তৈরিতে সাহায্য করতে হবে। ঝগড়া করে উস্কে দিলে ওই বাচ্চার যাই হোক মানুষ হবে না কোনোদিনও। এত কিছুর পরেও শান্ত ছিলাম আমি। এক ছেলে পড়তে এসে এতই বিশৃঙ্খলা সৃষ্টি করে যে ওকে তাড়িয়ে না দিয়ে উপায় পায়নি। ওই ছেলে সবাইকে মারামারি করতে বলে। আমি প্রতিবাদ করলে একটুও শোনে না। তাই একান্ত বাধ্য হয়ে ওকে পড়তে আসতে নিষেধ করে দেই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। পরদিন ছেলেটার মা এসেছে তেরে। আমার নাকি অহংকার বেশি, পড়ালেখা জানি বলে মানুষকে মানুষ মনে করি না। তার ছেলেকে তাড়িয়ে দিয়েছি নিজের অহংকারের প্রতিফলন হিসেবে। আর বাচ্চাদের মায়ের ডেকে ডেকে এমন কথা বলে। বস্তির মানুষেরা তিলকে তাল বানায়। একজনের কথায় সবাই নাচে, ছাড় দিয়ে চলতে পারে না। অস্বাস্থ্যকর পরিবেশে এদের ভালোই লাগে, লাগে না শুধু আমার। যা তা ভাষা শুনে মনে হয় শিক্ষার এই জীবনে কোনো সম্মান, মূল্য নেই আমার। এখানে আর থাকতে ইচ্ছে করে না। ছেলে মেয়ে না থাকলে কবেই ক্ষয়ে যেতাম। কোনো দিকে শান্তি পাই না আমি। কোন ঠাসা করে তুলেছে সবকিছু। আমার ছোট ছেলেকে সেদিন দেখছি কাগজ মুড়িয়ে সিগারেট ধরে আগুন জ্বালিয়ে টান দিচ্ছে। ও একা নয়, সঙ্গে আছে আরও অনেকে। ওদের কাছে এটা খেলা হয়তো, আমার কাছে নিকৃষ্ট কাজ। মাথায় রক্ত উঠে গেছে আমার। ছেলেকে একটানে উঠিয়ে গায়ে সপাসপ ৩-৪টা চর বসিয়েছি। কেঁদে উঠেছি চিৎকার দিয়ে। লতা আপা, চাচি এগিয়ে এসে ছেলেকে ছাড়িয়ে নিয়েছে। চাচি আমায় বকছে, এত জোরে বাচ্চাকে মারা উচিত হয়নি। রাগ সামলাতে না পেরে আমি নিজেই চিৎকার করে কান্না শুরু করেছি। এদের মানুষ করতে এত কিছু সহ্য করছি আমি, এই আমার প্রাপ্য? নিজে খেয়ে না খেয়ে নিজের চিন্তা না করে ছেলেমেয়ের পেছনে খাটছি। শেষ পর্যন্ত কিনা এরাই আমার কোনো মূল্য দিচ্ছে না। যে পথে যেতে নিষেধ করি সে পথেই যায়। এই বাচ্চার জন্য এত কষ্ট করে কি লাভ হচ্ছে? বাবা ছেড়ে দিয়েছে যেমন, আমিও দিলে অনাহারে পড়ে কোথায় কি হয়ে যেত। জীবনের সঙ্গে যুদ্ধ করে আসছি ওদের মানুষের মতো মানুষ করতে, কিন্তু না, এরা আমার কথাই শোনে না। জীবনটাই বৃথা লাগে আমার। দোষটা আমার জানি, আমি বেঁচে আছি এটাই দোষ। বাচ্চা দুটোকে বাইরে রেখে ঘরে দরজা আটকে বসেছিলাম অনেকক্ষণ। বসে বসে কেঁদেছি। মেয়ে আমার কাছে আসার জন্য কান্না করেছে, তবুও খুলিনি দরজা। চরম অশান্তিতে ভুগেছি। চাচি, লতাপা ডেকেছে বহু। আমিও মানুষ, আমারও অনুভূতি আছে। আমার কদর কেউ করে না, কেউ বোঝে না আমায়। দরজা খুলেছি ঘণ্টাখানেক পর। মেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ছেলেকে লতা আপা নিয়ে গেছে।
চাচির থেকে মেয়েকে নিয়ে ঘরের দিকে আসছিলাম। পেছন পেছন চাচি বহু জ্ঞান দিচ্ছিল আমায়, যেমন একটুতেই ভেঙে পড়লে চলবে না, আরও শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে, ছেলে ছোট, ভালো মন্দ বোঝে না, বোঝাতে হবে। উনি এতগুলো কথা বলেছে, কিন্তু বিশ্বাস করুন, একটা কথাও আমার মস্তিষ্কে পৌঁছেনি। কানে গেছে ঠিকই, মস্তিষ্ক আমার জ্যামে পড়েছে। মেয়েকে নিয়ে ঘরে শুয়েছি, কখন যে চোখ লেগে গেছে বুঝিনি। হঠাৎ পায়ের কাছে একটি নরম কিছুর অস্তিত্ব অনুভব করি। পিটপিটিয়ে চোখ মেলে দেখি ছেলে আমার পায়ের কাছে শুয়ে আছে। মায়া হয় বড্ড। উঠে বসি। বাচ্চাটার গালে ৫ আঙ্গুলের দাগ বসে গেছে একদম। প্রচণ্ড খারাপ লাগে। ডুকরে কেঁদে উঠি। এবার কাছে দুঃখে, কষ্টে, মায়ায়। খালি মাথায় পায়ের কাছে এসে শুয়েছে ছেলেটা। মাথার নিচে বালিশ দিয়ে গালে চুমু খেলাম। ঘর ছেড়ে বেরিয়ে এসেছি। সেই খালাকে দেখলাম বস্তা হাতে কোথায় যেন যাচ্ছে বস্তির মাঝে দিয়ে। কৌতূহলবশত একটু এগিয়ে যাই আমি। খালা মুখ বেঁধে পাতা লাকড়ি কুড়াচ্ছে। ঠাট্টা রোদের মাঝে পাতা কুড়াচ্ছে দেখে একটু অবাকই হলাম। কত বড় বাড়ি এনার! সুখের সংসার ছিল, টাকা পয়সার অভাব ছিল না। খালা উঠে দাঁড়িয়ে বস্তা গোছাতে নিল। হঠাৎ দেখলাম হেলে গেলেন তিনি। গাছের সঙ্গে হেলান দিলেন। আমি দৌড়ে গিয়ে ধরলাম তাকে। হয়তো রোদে মাথা ঘুরে গেছে। আমার উপর ভর দিয়ে বসলেন তিনি, ঘেমে একাকার। ধীরে ধীরে ঘরে ধরে নিয়ে এলাম। ফ্যানের নিচে বসিয়ে পানি খাওয়ালাম। কিছুক্ষণ চোখ বুজে রইলেন তিনি। আমি শান্ত কণ্ঠে বললাম, ঠিক আছেন খালা? অসুস্থ লাগছে? মাথা ঘুরছে? সে ধীরে ধীরে তাকিয়ে বলেন, ঠিক আছে রে মা। এখন এসব আমার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ছেলে বউ নিয়ে দেশে এসেছে। এসে আগে আমায় ঘরছাড়া করেছে। যে ঘরে তুমি থাকতে, সে ঘরে আমার ঠাঁই হয়েছে। বিল্ডিং ঘরে ঠিকমতো ঢুকে পর্যন্ত দেয় না। সারাটা দিন কাজ করায়। ঘরের কাজ শেষ হলে পাতা ডাল কুড়িয়ে আনো, সবজি চেয়ে আনো, এসব বলে। মানে বসে থাকতে দেবে না দুদণ্ড। ছেলেও আমার পক্ষে নেই। বউ যা বলে তাই শোনে। আমি নাকি ওদের জীবন, ক্যারিয়ার নষ্ট করেছি। অবশ্য দোষটা আমারই। যে আমি ছেলের বউকে এক নখের ওপর রেখেছি, সে এখন ওদের ঝি হয়ে গেছি, চাকর হয়ে গেছি। দিলে খাই, না দিলে নাই। নিয়তি আমায় ছাড়ল না তন্নি। ঠিক আমার প্রাপ্যটা আমায় বুঝিয়ে দিয়েছে। খালার চোখে মুখে উপচে পড়া হতাশ হওয়ারই কথা। এককালের বাদশা, এখনকার ফকির। আমার ঘরে সে বেলা খাবার খেলেন তিনি। খেয়ে বস্তা নিয়ে চলে গেলেন। আমি বিছানাতে উদাস মুখে বসে রইলাম। ছেলে ঘুম থেকে উঠল বিকেল করে। উঠে দেখি আমার আশপাশ দিয়ে ঘোরে। কথা বলার সাহস পায় না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নিজে থেকে ওকে কাছে ডাকলাম, জড়িয়ে ধরে আদর করলাম, বোঝালাম। সে সুন্দর মাথা নাড়ল। এমন কাজ আর করবে না বলে প্রতিজ্ঞা করল। ও কি করেছে ও নিজেও জানে না। ও জানে এটা খেলা এক ধরনের। সবাই খেলতে বলেছে, তাই খেলেছে। সন্ধ্যার আগ দিয়ে ছেলে বায়না ধরে প্যানকেক খাবে। ওই বাড়িতে প্রায় প্রায় বানিয়ে খাওয়াতাম। ভীষণ প্রিয়। আমারও প্রিয় বটে, কিন্তু ঘরে নেই কিছুই। ডিমটা অবধি নেই। এদিকে বাচ্চার আবদার না মেটাতে পারলে মনে শান্তি লাগছে না। এমনিতেই আজ গায়ে হাত তুলেছি। বুদ্ধি খাটিয়ে চিনি আর আটা পানি দিয়ে নরম করে মেখে নিলাম। ঘরে আমার দুটো উপকরণই ছিল। ছেলেকে পাশে বসিয়ে চুলো জ্বালিয়ে তেল গরম করে পিঠার মতো করে ভেজে দিলাম। খেয়ে ছেলে আমার মহা খুশি। পার্থক্যই বোঝেনি। খুশি মনে কাজ করছিলাম। এমন সময় এলো আমার বড় ভাই। হন্তদন্ত হয়ে আমার সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে থাকিস? বহু খুঁজে তোর খোঁজ পেলাম। সারাটা দিন আজ তোকে খুঁজতে গিয়েছে। আমি ভ্রুকুচকে বললাম, তা আমার এত প্রয়োজন পড়ল যে হঠাৎ? কি মনে করে আমার খোঁজ করছো? ভাই একগাল হেসে বলে, না মানে এমনি। তা কেমন আছিস তুই? ছেলে মেয়ে কেমন আছে? সব ঠিক আছে তো? ভালোই আছি। যেখানে আছি, যেমনই আছি, ভালো আছি। ছেলে মেয়ে দুজনেও ভালো আছে। ভাইকে দেখলাম চুপচাপ দাঁড়িয়ে আছে। ঘরে গিয়ে বসতে বলি তাকে। দুটো পিঠে বানিয়ে সামনে দেই। এর নিশ্চয়ই কোনো মতলব আছে। শুধু শুধু আমার খোঁজ করার মানুষ ইনি নয়। আগ বাড়িয়ে কিছুই বললাম না আমি। দেখি না কি হয়। ভাই ঘরে এসে আমার ছেলের হাতে একটা বিস্কুটের প্যাকেট দিল। 10 টাকার প্যাকেট। এতদিন পর এসেছে, তাও 10 টাকার বিস্কুট। যাকগে, তবুও তো দিয়েছে। ভালোবেসে 2 টাকার জিনিস দিলেও অনেক। ভাই পিঠে একটা খেয়ে পানি খেয়ে বলে, তোর নাকি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ, হয়েছে বেশ আগেই। ভাই হালকা কেশে বলেন, যা হওয়ার হয়েছে, ভালোই হয়েছে। তা কাবিনে কত লাগছিল তোর? বড় ঘরে বিয়ে হয়েছে, অনেক টাকাই দিয়েছে হয়তো। টাকাগুলো ছাড়া যাবে না। ছাড়লে অন্যায় হয়, পাপ হয়।
টাকা নিয়েছিস নিশ্চয়। খালি খালি হাত ছাড়ার পাত্রী তো নস তুই। টাকাগুলো কোথায়? হাতে টাকা থাকলে আমায় দিয়ে দে বোন। আমি ভীষণ ঋণে পড়েছি। ভীষণ দরকার টাকার। কোথাও থেকে পাচ্ছি না। তুই তো আমার আশা, ভরসা সব কিছু। অদ্ভুত কথা কেন বলো তুমি ভাই? আমি টাকা কোথায় পাবো? মানে ডিভোর্স হয়ে টাকা এনে আমি তোমায় দেব নাকি? এছাড়াও আমি ওসব টাকা পয়সা নেইনি। ভাই তৎক্ষণাৎ আমার কাছে এসে বলে, নিসনি তো কি নিবি এবার? এটা তোর অধিকার। বোকা নাকি যে টাকা নিবি না? চেয়ে আন। প্রয়োজনে মামলা কর। আমি তোর সঙ্গেই আছি। টাকা এনে আমাকে দে বোন। খুবই বিপদে পড়ে এসেছি আমি। তুই আমার প্রাণের বোন, জানের বোন, আমার একমাত্র ভরসা। তোকে ছাড়া আমার উপায় নেই বোন। তোকে মানুষ করেছি, পেলে পুষে বড় করেছি। আমার কাছে ঋণী তুই। এবার সময় এসেছে ঋণ শোধ করার। টাকার ব্যবস্থা করে দে বোন। আমি চড়া গলায় বলি, কোন ঋণের কথা বলো তুমি? দুমুঠো খাবার দিয়ে গাধার খাটুনি খাটিয়ে নিয়েছ। ওটাকে বড় কথা বলে না ভাই। ঘরে অবধি থাকতে দিতে না আমায়। সব ভুলে গেলে? কোনোদিন বোন বলে মনে করেছ? যখন বিপদে পড়লে তখন বোন আমি, তাই না? এতকাল এই বোনের কথা মনে ছিল না? কত বিপদ একা পার করেছি আমি। জেনেও না জানার ভান ধরে থেকেছ। কোনোদিন খোঁজ নিয়েছ? ভালো দুটো কথা বলেছ আজ পর্যন্ত? বোন বলে এখন খুব সহজেই ডেকে দিলে। কিন্তু এই বোন কথাটার মর্ম রেখেছ তুমি? অন্যায় অত্যাচার ছাড়া কিছু পাইনি তোমার থেকে সারাটা জীবন। তোমারও তোমার বউয়ের কটু কথা শুনেছি। অন্যায় না করেও অপরাধী হয়েছি। নির্দোষ থেকেও কতই না পাপ সহ্য করেছি। সামান্যতম করুণা করনি আমায়। মানুষ বাড়িতে পোষা প্রাণী পাললেও নাকি মায়া হয়। সেখানে ওই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি আমি। তবুও তোমরা আমার প্রতি একটু সদয় হওনি। কাজের লোকের সঙ্গে মানুষ এতটা অন্যায় করে না যা তোমরা করেছ আমার সঙ্গে। এখন বিপদে যে পড়েছ, অমনি আমার প্রয়োজনীয়তা উপলব্ধি করলে, তাই না? এতই প্রয়োজন হলে নিজের লোকেদের থেকে নাও। আমি তো তোমার কেউ না। কে বলেছে তুই আমার কেউ না? আগের কথা মনে রাখতে নেই। অতীতে অনেক কিছুই হতে পারে। সব কি আর ধরতে আছে রে বোন? ভাই আমি তোর। আমার উপকার করলে সৃষ্টিকর্তা খুশি হবে। অনেক টাকা পয়সা হবে জীবনে। এছাড়াও আমি তো তোর টাকা সব ফিরিয়ে দেব এককালে। 2-3 বছরে না দেই, 20 বছর পর হলেও দেব। তোর খুব বেশি প্রয়োজন হলে হাজার খানিক করে করে ফেরত দেব। চল বোন আমার, পুলিশের কাছে যাই। তুই শুধু মাথা নাড়বি। সব ব্যবস্থা আমি করব। এছাড়াও ছেলেমেয়েদের জন্য আলাদা খরচ পাবি। সেই টাকাটাও দিস আমায়। তোকে দোয়া করে দেব। বেশি টাকা পয়সা দিয়ে বাচ্চা মানুষ করলে বাচ্চা মানুষ হয় না। আমার বাচ্চা কিভাবে মানুষ করব সেটা আমার ব্যাপার। আমি ছোট লোকের মতো কাজ করতে পারবো না। ওই টাকা নিয়ে নিজেকে ভিখারি প্রমাণ করতে পারবো না। আমার যথেষ্ট মান সম্মান আছে এখনো। ডিভোর্স হয়েছে বলেই যে তুচ্ছ হয়ে গেছি তা নয়। তোমার প্রয়োজনে আমি কেন আমার আত্মসম্মান বিসর্জন দেব? সামান্য কটা টাকা নিয়ে নিজের অস্তিত্ব বেঁচে খাবো নাকি? ওই টাকা নিয়ে আমি আমার সম্মান বেঁচে খাবো না। যে সংসারে আমার কোনো স্থান নেই, সেখান থেকে 2 পয়সা নিয়ে নিজেকে কেন ছোট করব? ওই টাকায় সারা জীবন চলে যাবে আমার। দান সাদকা হিসেবে দিয়ে দিয়েছি। ওদের ওটাই প্রাপ্য। আমার ছাকা জবাবে ভাইকে দেখি থমথমে মুখে বসে আছে। আমার বুঝে আসে না, কোন লজ্জায় নিয়ে আমার কাছে টাকা চাইতে এসেছে। সামান্য ঘৃণার লজ্জাও কি নেই, নাকি সব বেঁচে খেয়েছে? আসলেই কিছু মানুষের লজ্জা বলতে একটা বিষয় কোনোদিনও থাকে না। ভেবেছিলাম আমার উত্তর পেয়ে ভাই চলে যাবে, অপমানেই চলে যাবে। অন্তত ওনার জায়গায় আমি হলে তাই করতাম। তবে আমি নিজে এতটাও স্যাঁচরা স্বভাবের নই। ভাই না গিয়ে থম মেরে কিছুক্ষণ বসে থেকে বলে, তোর এখানে পরিচিত কেউ আছে? মানে একটা বস্তিতে একা একা থাকছিস কি করে? অবশ্যই পরিচিত কেউ আছে, তাই না? তা তো থাকবেই। সবার সঙ্গে খুব বেশি পরিচয় নেই, কথা হয় এমনিতেই। এই বাড়ি এক চাচির। উনি ভীষণ ভালো মানুষ। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। এক দোকান আছে ওনার। উনি আমায় আশ্রয় দিয়েছে এক কঠিন পরিস্থিতিতে। আর এক আপা আছে, নাম লতা আপা। ভীষণ মিশুক তিনি। বিপদে আপদে আমায় সাহায্য করে, বড় বোনের মতো আগলে রেখেছে আমায়। তুমি এসব জানতে কেন চাচ্ছ? কি দরকার? যা বলার সোজাসুজি বলি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব আমার নেই। তোকে তো বললামই, টাকার ভীষণ প্রয়োজন। তুই আমার একমাত্র অবলম্বন। তোর ওই আপা ও চাচির বিষয়ে শুনে যা বুঝলাম, তাতে তোকে খুবই ভালোবাসে। তাহলে তাদের বল তোর উপকার করতে।
25 করে 50,000 ম্যানেজ করে দে। ওদের বল তুই খুব বিপদে পড়েছিস, টাকার দরকার, চাইলেই দেবে। তুই একবার চেয়েই দেখ। আমি মুখ কুঁচকে বলি, পাগল হয়েছ? সারাদিন ঘুরে ঘুরে মাথায় স্ক্রু ঢিলে হয়েছে। আমি কেন তাদের থেকে টাকা নিয়ে তোমায় দেব? কোন ভিত্তিতে আমার কাছে টাকা চাও তুমি? এছাড়া ওরা টাকা পাবে কোথায়? বস্তি মানে বোঝো না? ধনীরা এখানে থাকে না, দিনমজুরে খেটে খাওয়া মানুষের বাস এখানে। এদের কাছে 25,000 টাকা মানে লাখ টাকার সমান। দিন এনে দিন খাওয়া মানুষ এত টাকা পাবে কোথায়? লতাপা বাসাবাড়ি কাজ করে, স্বামী রিক্সা চালক, ইনকাম যা করে তাতে পেট চালানোই দায়। চাচির ছোট্ট একটা দোকান মুদিখানার, সারাদিনে 2-150 বিক্রি হয়, তা দিয়ে কোনো মতে চলেছে। আমি এতগুলো টাকা চাইব ভাবলি কি করে? তোমার মতো পাগল হয়েছি নাকি আমি? বিবেক আছে আমার, মেরুদণ্ডহীন নই। ওনারা আমার ছায়া হয়েছে বিপদে, আশ্রয় দিয়েছে। না হয় বাচ্চা নিয়ে পথে পথে ঘুরতে হতো না আমার। সেদিন তুমিও ভাই আমার খোঁজ নাওনি। আজ যে আমার প্রয়োজন পড়েছে, অমনি আমি বোন। এত কথা বলতাম না তোমায়, বলছি বোঝানোর জন্য। অপমান করতে পারি না আমি। বোঝানোর মাধ্যমে বিদায় করতে চাই। এভাবে কেন বলছিস তন্নি? আমি বদলে গেছি, তোর কথা এখন খুব মনে পড়ে। এজন্যই সাহায্য চাইতে এসেছি বোন। তুই একবার যেই দেখ না টাকা। যারা তোকে এত ভালোবাসে তারা অবশ্যই তোকে দেবে। মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছিলাম। এখন শুধরে গেছি বোন। তোর মর্ম এখন আমি বুঝি, দেরি করে হইলেও কিন্তু বুঝেছি তোর মর্ম। দেনা টাকাটা ম্যানেজ করে টাকাটা দিলে আমরা ভাই বোনদের সম্পর্ক মজবুত হবে আরো। তুই কি এটা চাস না? আমার প্রতি কি তোর একটু মায়া হয় না? ও বোন রে, দে টাকা। দয়া করে দেব তোর জন্য। ভালো আরেকটা বিয়ে হবে। আমার কোনো বিয়ে সংসারের প্রয়োজন নেই, ভাইয়েরও প্রয়োজন নেই। টাকা নিয়ে বোনের সম্পর্ক মজবুত করতে এসেছো না? লোভী কোথাকার। তোমার মতো ভাই আমার চাই না। তোমার চেয়ে বস্তির এই সাধারণ নিম্নবিত্তপর মানুষগুলোই আমার ভালো, আপন তারা। তুমি ভাই হয়ে জানা করেছ, তারা পর হয়ে তার চেয়ে বেশিই করেছে। তুমি ভাই আমার প্রয়োজনের সঙ্গে, খারাপ সময়ে তোমায় পাওয়া যায় না। সুতরাং তুমি মুখে মধু, অন্তরে বিষ নিয়ে আমার সঙ্গে কথা বলো না। হাস্যকর লাগছে। দুটো লোক শুনলে তোমায় নিয়ে মজা নেবে। ভাইয়ের মুখাকৃত দেখলাম পরিবর্তন হলো মুহূর্তেই। হয়তো বুঝে গেছে এখানে আর কার্যসাধন হবে না। গালমুখ কুচকে বলে, ভদ্রভাবে কথা বল তন্নি। ছোট হয়ে মুখ বড় বড় কথা শিখেছিস? ছোট বড় মান্য নেই দেখছি। যা পারছিস বলছিস, সাহস তো কম নয়। থাবড়ে তোর ভদ্রতা শিখিয়ে দেব, অসভ্য মেয়ে। আমিও তীব্র চেঁচিয়ে বলি, ভদ্রতা নিজে বজায় রাখো। লজ্জা করে না হাত পাততে? ছোট লোকের স্বভাব তোমার আজও গেল না। হাত পেতে খেয়ে খেয়ে স্বভাবটাই হয়ে গেছে এমন। এত কেন নিস তুমি? গায়ে মানুষের চামড়া আদৌ আছে? মনে তো হয় না। আমার এখানে এসে আমার সঙ্গে চিৎকার করো কোন সাহসে? বাড়ি বয়ে এসে হুমকি দিচ্ছ নাকি? এত সহজ নয় সবকিছু। ভাই বলে তোমায় ডেকে ভাই শব্দটার অপমান করতে ইচ্ছে করছে না। বুঝিয়ে তাড়ানো যাবে না তোমায়। বোঝার মতো মস্তিষ্ক নেই যে। গায়ের চামড়া হয়েছে মোটা। আর শোনো, আগের সেই ভোলাভেলা তন্নি আমায় ভেবো না। এই তন্নি আলাদা। জীবনের মার প্যাচিয়ে আমি বদলে কঠোর থেকে কঠোর হয়েছি। একটা বললে দুটো শোনার প্রস্তুতি নিয়ে আসবি এবার থেকে। এই মুহূর্তে আমার ঘর থেকে বের না হলে তোমায় ছেড়ে কথা বলবো না আমি। ইট ছড়লে পাটকেল খেতে হবে, মনে রেখো। ভাই উঠে দাঁড়ায়, বিড়বিড় করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে বিদ্রুপ করে হাসি। মনে শান্তি লাগছে চূড়ান্ত অপমান করে। এটা ওনার প্রাপ্য ছিল। বেশ কদিন পর তটিনী কল দেয় আমায়। রিসিভ করতেও বলে, কেমন আছেন আপা? কোথায় আপনি? বাবুরা কোথায়? এই তো ঘরেই বসে আছি। ভালো আছি। তুমি কেমন আছো? আর বাবুরা ভালোই আছে। জবাবে তটিনী বলে, আমিও আছি ভালো। আমি শ্বশুরবাড়িতে এসেছি জানেন? আমি অবাক হওয়া স্বরে বলি, সে কি? কবে গেলে? কোনো সমস্যা হবে না? রিস্ক নিয়ে যাওয়া কি ঠিক হলো? বড়জা তো তোমাকে পছন্দ করে না, ক্ষতি চায়। ওরা দুবোন মিলে যদি তোমার কোনো সমস্যা করে? আমি ইচ্ছাকৃতভাবে আসিনি আপা। আশিক জোর করে নিয়ে এসেছে। তার মায়ের নাকি শরীর খারাপ, ভীষণ অসুস্থ, তাই আমায় এনেছে। তবে 7 দিনের জন্য এসেছি। 7 দিন বাদেই চলে যাব। তা ভালো। কবে গিয়েছ? সাবধানে থাকবে। তটিনী সামান্য হেসে বলে, এসেছি 2 দিন। আপনার সঙ্গে অনেক কথা আছে আপা। আশিক বাড়িতে নেই, ফিরবে অনেক রাতে।
এটাই সুযোগ মন খুলে কথা বলার। জানেন এসে আমি কি কি করেছি? শুরু থেকে বলি। বাড়িতে এসে দেখলাম পরিস্থিতি বেশ খারাপ। আমার অহংকারী শাশুড়ির করুণ অবস্থা। বেশ মায়াই লাগলো। বেচারার সত্যি শরীর খারাপ, প্রচণ্ড জ্বর ঠান্ডা, কোমরে ব্যথা। এমন অসুস্থ শরীর নিয়ে নাকি ওদের দু বোনের 5-4 মাস কাটে। বেচারাও অসহায়। আমার সঙ্গে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সে যাবে না। এখানে নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। শহরের দমবন্ধ পরিবেশে সে থাকতে চায় না। যাগ্গে সেসব। বড়জার রিঙ্কি বেশ বেড়েছে আপা। কি তাদের ঢং! দেখলে গা জ্বলে যায়। অসুস্থ মানুষ দিয়ে খাটায়। আমি আবার চোখের সামনে অন্যায় দেখলে চুপ থাকতে পারি না, জানিনি তো। তাই শিক্ষা দিচ্ছি দু বোনকে। যেদিন গিয়েছি সেদিন থেকে ওদের টাইট দেওয়া শুরু করেছি। গিয়ে দেখি ওরা সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। মা ঘর মুছে। আমি গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেছি। মার ততক্ষণে মোছামুছি শেষ। তখন আর কিছু বলিনি। আমরা যাওয়ায় বাড়িতে ভারী রান্না হচ্ছিল। বড়চাকে দেখি সুন্দর করে লিস্ট করে মাকে দিচ্ছে রান্না করতে। একা একটা অসুস্থ মানুষ এত রান্না করতে পারে? তাই আমি গিয়ে বলেছি সবাইকে একসঙ্গে করতে হবে রান্না। ও মা! আমার কথা শুনে তারা মুখ কালো করেছে। তাতে আমার কি? রিঙ্কিকে টেনে এনেছি রান্নাঘরে। জোর করে হাতে সবজি ধরিয়ে বলেছি কেটে দিতে। ওই মেয়ে দেখি বোনের দিকে তাকিয়ে থাকে। ওর বোনকেও দিলাম চাল ডাল ধুতে। মাকে চেয়ারে বসিয়ে আমি বাকি সব গুছিয়েছি। 3 চা মিলে রাঁধতে বসেছি। মেয়েটা দেখি সবজিটুকু কুটতেও পারে না, আলুটা অবধি ছিলতে পারে না। একবার দেখিয়ে দিয়েছি, তাও পারে না। পেয়ে গেলাম সুযোগ। ঠান্ডা মাথায় বললাম, সামান্য সবজি কাটাও পারো না? কি শিখে এসেছো বাবার ঘর থেকে? এসব কাজ তো বাচ্চারাও পারে, আর তুমি পারো না? লজ্জা করে না? আমার বড় তুমি। ভেবেছিলাম তোমার থেকে নতুন নতুন রেসিপি শিখে স্বামীকে করে খাওয়াবো। এখন তো দেখছি তুমি নিজেই ভুয়া কলম। কিচ্ছু পারো না। যাকগে, আমি তোমায় শেখাতে পারি। বেঁচে থাকতে হলে খেতে হবে, খেতে হলে রান্না করতে হবে। সারা জীবন বসে বসে খাওয়া যায় না প্রিয়। রান্নাবান্না কিছু শিখে নাও। আমি আবার কাউকে কিছু শিখাতে নিলে প্রফেশনালভাবে শেখাই। যেমন আগে পিছের সম্পর্ক ভুলে গিয়ে অনলি টিচার স্টুডেন্ট হয়ে যায়। এবার তোমার টিচার হয়ে আচরণও পাবে স্টুডেন্টের মতো। একবার বোঝাবো, দুবার দেখাবো, 3বারে শিখিয়ে দেব, 4বারের বেলা সোজা হাত উঠিয়ে দেব। আমার আবার মাথা গরম ক্ষোভে হাত উঠিয়ে ফেলি। তুমি তখন কিছু মনে করবে না কিন্তু। এটা হয়েই থাকে। আমার নিজের ছোট যা ভুলে টিচার মনে করবে। সব ঠিক থাকবে তাহলে। আগে থেকেই সব বলে দিলাম। এবার ডিসিশন তোমার। মেয়েটাকে দেখলাম রেগে নিয়ে একাকার হয়ে কিচেন থেকে বেরিয়ে গেছে, সবজি না কেটেই। ছাড় দেব নাকি তাই? ওর ভাগের সবজিগুলো বড়জাকে দিয়ে কাটিয়ে নিলাম। আমি বিস্ময়ের স্বরে বললাম, সে কি? উনি করতে চাইল? তার কি ইচ্ছে করে করেন? জোর করেই করিয়েছি। বলেছি সবজি না কাটলে রান্না বন্ধ। শেষমেশ করতে বাধ্য হলো। রান্না শেষে খাওয়ার পালা যখন, একে একে সবাই এসে বসে। মাকে বসতে বলে না ওরা। মাও বসে না, এক কোণে দাঁড়িয়ে থাকে। আমি বসতে বললে বড়জা বলে, উনি পরে খাবেন। একসঙ্গে খাবার খেলে বেড়ে দেবে কে? চটে গেল আমার মেজাজ। উঠে বড়জার গলা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বললাম, আজ আপনার হাতে খেতে চাই ভাবি। আমার খুব ইচ্ছে আপনি আমায় বেড়ে খাওয়াবেন। মেহমান আমি, কদিন পরে চলে যাব, তাই একটু বেড়ে নিয়ে খাওয়াবেন। আপনার হাতে মধু আছে, ওই হাতে খাবার বেড়ে দিলে স্বাদ বেড়ে দ্বিগুণ হবে। এছাড়াও আপনি সবার বড়, আমাদের বড় বোনের মতো। বড় বোনেরও তো উচিত বেড়াতে আসা ছোট বোনকে নিজ হাতে খাবার পরিবেশন করা। বেচারা আর কিছু বলার সুযোগ পানি। সবাই খেতে বসেছি। উনি খাবার বেড়ে দিয়েছে। দেওয়া শেষে বসতে নিলে ওটা ওটা চেয়ে আটকে দিয়েছি। পুরোটা সময় দাঁড় করে রেখে আমরা খেয়েছি। এবার বুঝুক মজা কেমন। মাকে দেখেছি মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষে বড়চা খেয়েছে। দুবনে সুন্দর করে খেয়ে হাত মুছতে মুছতে মাকে বলে বাসন ধুতে। আমি তখন রিঙ্কিকে টেনে নিয়ে কিচেনে গিয়ে বাসন গুছিয়ে এনে দিয়েছি। বলেছি, বাসন ধোয়া থেকে তোমার ট্রেনিং শুরু। আজ বাসনগুলো মেজে তোমার কর্মজীবনের হাতে খড়ি হবে। ওই মেয়ে চেঁচিয়ে উঠেছে, হাতে মেনিকিউর করা, কিছুতেই এঁটো বাসন ধোবে না। বড়জা বোনের সঙ্গে একমত। আমিও সুন্দর করে বড়জাকে টেনে নিয়ে হাতে ঝামা দিয়ে বলেছি, বোন যেহেতু পারবে না আপনি তো পারবেন। এক বোন না পারলে আরেক বোনকে করতে হবে, এটাই রুলস। দ্রুত বাসন মেজে ফেলুন। আমি অতিথি মানুষ, বাসন মাজিল কেমন দেখায়? বাড়িতে থাকেন আপনারা, তাই কাজও আপনাদের। এগুলো মাজা না হলে রাতে এঁটো থালাতেই খেতে হবে।
আমি বাবা দুটো ধুয়ে বর্ণি খেয়ে নেব। বড়জা চিৎকার করে বলে, আমাদের কাজের লোক পেয়েছ, যে তোমাদের খাওয়া থাল ধুয়ে ধুয়ে পরিষ্কার করব? প্রয়োজন হলে বাইরে থেকে কিনে এনে খেয়ে নেব, তবুও থাল আমি ধুতে পারবো না। কাজের লোক কেন পাবো আপনাকে? বাড়ির বড় বউ পেয়েছি আপনাকে। বড় বউয়ের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে না, সেটাই পালন করছেন। এছাড়াও বাইরে থেকে কিনে আনলেও ঢেলে খেতে থাল প্রয়োজন। বাড়িতে ওঠানো থাল তো দেখলাম একটাও নেই। দামি ডিনার সেটগুলো দুপুরে নাকি হাপিস করেছেন। উধাও যেহেতু করেছেন, এবার এগুলো ধুয়েই খেতে হবে, অন্যথায় কিনে আনুন। ভালো বড় দেখে একটা ডিনার সেট কিনে আনুন প্লিজ। আপনারা তো আবার যেমন তেমন থালি খান না। বড়জার মুখ দেখলাম চুপসে গেছে একদম। আমি গুনগুন করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেছি। মাকে দেখি টেবিলে মাথা দিয়ে বসে আছে। ওনাকে নিয়ে এসে কিচেনে ওকে দিয়েছে, সেরকমই কাণ্ড। দুবোন বাসন ধুচ্ছে আর ঝগড়া করছে, ভাগাভাগি করে বাসন মাজছে। বেশ মজাই লাগলো আমার। বিকেলে নাস্তা বানাবে। বড়জার মেয়ে এসে মাকে অর্ডার করে নুডলস পাস্তা করে দিতে। মাও বোকার মতো কিচেনে গিয়ে রাঁধতে শুরু করেছে। আমি মানা করলে বলে অশান্তি হবে। ওরা নাকি গালমন্দ করে মাকে, গায়ে হাত তোলে। ভাবা যায়, দাদির গায়ে হাত তোলে নাতনি হয়ে, আবার নাকি গালিও দেয়। শিক্ষা ওদের মায়ের পাশাপাশি ওদেরও দিতে হতো। তাই মাকে সরিয়ে আমি নুডলস করেছি। ঝাল বেশি, নুন কম, বাজেভাবে করেছি। মাকে দিয়ে পাঠিয়েছি। মা ভয়ে ভয়ে যেতে চায় না। একটা মানুষ নাতিদের দেখে এত ভয় পেতে পারে? তাহলে ভাবুন এদের ব্যবহার। মাকে সাহস দিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়েটা নুডলস নিয়েছে হাতে, 1 চামচ খেয়ে ওয়াক করে উঠেছে। চিৎকার শুরু করেছে রাগে। ওর মা খালা দৌড়ে এসেছে। মা কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। ওই মেয়ে গালি দিয়ে মাকে তাক করে গরম নুডলস ছুঁড়ে মেরেছে। আমি সঙ্গে সঙ্গে মাকে পাশ থেকে টান দিয়েছি। পেছনে ছিল ওর মা, মানে বড়জা। গরম নুডলস গিয়ে পড়েছে সোজা বড়জার শরীরে। জ্বলে গেল বলে সে কি চিৎকারও নেই। রাগে তেড়ে এসে মেয়েকে দিয়েছে এক থাপ্পড়। মেয়ে মার খেয়ে মাকে ধাক্কা দিয়েছে। কত বড় বেয়াদব! সবই মায়ের দোষে। এসব দেখে রিঙ্কি আবার এগিয়ে এসে মেয়েকে ধমক দিয়েছে। ওই মেয়ে রিঙ্কির চুল ধরেছে। বড়জা বোনকে ছাড়াতে এসে মেয়েকে আরো দুটো দিল দেখলাম। মেয়ে গর্জে উঠে বই ছুঁড়ে মেরে রিঙ্কিকে আহত করল। এক প্রকার বিরাট কলহ তৈরি হলো। আমি মাকে নিয়ে আস্তে ধীরে সরে এলাম ঘর থেকে। মাকে সোজা আমার ঘরে নিয়ে এসে বললাম, এতদিন অনেক সহ্য করেছেন, এবং আপনি নিজেও তন্নি আপার ওপর অন্যায় করেছেন ওদের কথায়। এবার বুঝেছেন কে আপন, কারা ভালো। সে কাঁদতে কাঁদতেই নিচে বসে বলে, নিজের পাপের জন্য তর্পে মরছি আমি। ইচ্ছে হয় গা থেকে অপরাধীর চামড়া খুলে ফেলে দেই। হিরে রেখে কাছের পেছনে দৌড়েছি আমি। তোমাকেও কম অত্যাচার করিনি। তুমি প্রতিবাদী ছিলে শুরু থেকেই, তাই নিজের অস্তিত্ব ধরে রাখতে পেরেছিলে। এবার বুঝেছি সবটা। এক ছেলের সংসার ভেঙেছি, আর চায় না তোমারটা ভাঙো। যেদিন থেকে ওদের আসল রূপ চিনেছি, সেদিন থেকে আমি শায়েস্তা হয়েছি। আশিককে আর ফোন দিয়ে তোমার নামে বাজে কথা বলি না। এগুলো বলেছি ওদের পরামর্শে। এখন আর বলি না মা, তুমি আমায় মাফ করে দিও। বেচারাকে দেখে মায়াই হয় আমার। আসলে ভীষণ করুণ অবস্থা। তটিনীকে থামিয়ে দিয়ে আমি বলি, আচ্ছা তটিনী, তুমি যে এসব করে বেড়াচ্ছ, ওরা তোমার ক্ষতি করতে চাচ্ছে না? বা বের করে দিতে চাচ্ছে না? বাড়ি তো ওদের নামে। তুমি কেমন তা ওরা আগে থেকেই তো জানতো। তাহলে তোমায় ঢুকতে দিল যে? ক্ষতি করতে চেয়েছে অবশ্যই। আমার বাথরুমে নিজে গিয়ে আমাকে বলে ওর বোন, অর্থাৎ বড়জার বাথরুম ইউজ করতে। ওই দিন আবার যা বাড়িতে নেই, কোনো কাজে বাইরে গেছে। ঘরে গেছি তার, ফোন দেখে টেবিলে রাখা। আমি বাথরুমে পা দেব সবে, তখনই মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সন্দেহভাজন মনে হয়, তাই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। পিছে পিছে রিঙ্কিও যায়। বাথরুমে কেন যাচ্ছি না প্রশ্ন করে বারবার। আমি এটা ওটা অজুহাত দেখিয়ে সময় পার করি। মাও সেদিন কার বাড়ি যেন গেছে। আশিকও বাইরে। দুপুরের পর বড়জা বাড়ি এসেছে। আমি তারই অপেক্ষায় ছাদে দাঁড়িয়েছিলাম। ওনাকে আসতে দেখে বের হয়েছি। যা ঘরে ঢুকেছে, পিছে পিছে আমিও ঢুকে বলেছি, আপনার বোন আপনাই আপনার বাথরুম ইউজ করতে বলে। এদিকে আমার সমস্যা, কারো বাথরুম একবার পছন্দ হয়ে গেলে ওটাই বারবার ব্যবহার করি। আপনার বাথরুম পছন্দ হলেও কিন্তু আমি তাই করব। চাইলে কিছু বলতে পারবেন না।
আমি আবার ভীষণ জেদি। বড় যা একথা শুনে সে কি রাগ, বোনকে বকা শুরু করেছে রীতিমতো। কোনো মতে আমায় তার বাথরুম ইউজ করতে দেবে না। এমনিতেই সে রাগ আমার প্রতি। বাইরে যা বুঝলাম, উনি কিছু জানে না। রিঙ্কির একার কোনো প্ল্যান আছে। বুদ্ধি করে তাকে বলেছি, ঠিক আছে, যাব না। আপনার বাথরুমে আমার কাপড় রাখা আছে, এনে দিন দয়া করে। আমি গেলে আবার আপনার সমস্যা। সে সত্যি সত্যি হন্তদন্ত পায়ে ছুটেছে বাথরুমের দিকে। ভেতরে পা দিতেই গগন বিদারী চিৎকার দিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেছে। পায়ের আঘাতে বালতি ফেটে গেছে পর্যন্ত। মাথার টাইলসের উচ্চর সঙ্গে লেগে অবস্থা খারাপ হতো বিধায় মাথার নিচে পা দিয়েছে। এতে কিন্তু আমারই পা কেটে গেছে অনেকটা। তবুও বেচারা জানে তো বাঁচুক। দরজার নিচের দিকে এক টুকরো লোহার মতো বেরিয়েছিল কোণে। মাথা নিচে পড়লে সোজা সেখানে গিয়ে বিঁধে যেত, প্রাণ পর্যন্ত চলে যেতে পারত। তাই পা দিয়েছি। গর্ভবতী আমি, খুব সহজে বসতে পারি না হুট করে। বসে ধরতে নিলে আমিও ব্যথা পেতাম। কি বলছো কি তটিনী? ওরা এত ভয়ানক? জানা ছিল এসব, তবে তোমার সঙ্গে যে এমন করতে পারে ভাবিনি। এরপর কি হলো? এরপর আপা রিঙ্কি এসে ওর বোনকে উঠিয়েছে। বেচারা কোমরে ভীষণ ব্যথা পেয়েছিল। যা বুঝলাম, রিঙ্কি তেল ফেলে রেখেছিল বাথরুমে। আমার জন্য গর্ত খুঁজে নিজেই সেই গর্তে পড়েছে। বড়জা চিৎকার করে বলে, এখানে তেলকে ফেলেছে? কোন অসভ্য জানোয়ার এই কাজ করেছে? আমিও বললাম, আপনার বোন জানোয়ার ফেলেছে তেল। আমায় ফেলে দিয়ে আমার ক্ষতি করতে এ কাজ করেছে। আমার সন্তানের যদি আজ কিছু হতো, রিঙ্কির পিঙ্কির বের করে দিতাম। প্রয়োজনে মার্ডার করে জেলে যেতাম। দেখেছেন, অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই সেই ক্ষতি হয়। এখন থানায় গিয়ে প্রাণঘাতী হত্যা চেষ্টার মামলা দিয়ে আসব। দুবোনকে পুলিশ চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। রিঙ্কি বলে, আমি যে ফেলেছি প্রমাণ কোথায়? আমি বললাম, প্রমাণ গুছিয়ে নেব। আমি আছি, মা আছেন, আশিক আছে, আকাশ ভাইকেও প্রয়োজনে ডেকে নেব। সবাই মিথ্যা সাক্ষী দেব যে তুমি ফেলেছ তেল, আমরা দেখেছি। কিন্তু তোমাদের শায়েস্তা করতে কিছু বলিনি। ওরা সবাই কিন্তু আমার দলে। তোমরা দুবোনে বেশি কিছু করতে পারবে না। রিঙ্কি দেখি তখন ঘামে। সোজা আমার পায়ে পড়ে ক্ষমা চায়। বড় যাও সরি বলে। বড় যার পা ফুলে গিয়েছিল একদম। ব্যথা পেয়েছে ভীষণ। কোমরের অবস্থাও বেহাল। এটা ওনার প্রাপ্য ছিল। ওনার জন্য ওনার বোন এতটা খারাপ হয়েছে। মানেই ওদের। বড় বোনকে দেখে দেখে ছোটজন বড় হয়েছে। বড় বোন পারেনি সঠিক শিক্ষা দিতে। নিজে একটা অমানুষ, বোনকেও বানিয়েছে তাই। এবার কর্মফল তো ভোগ করতেই হবে। মনে করুন, এটা ছিল ওদের কর্মফল। তাহলে তো ভালোই জব্দ করেছে ওদের। হ্যাঁ আপা, তা করেছি। যার যেমন কর্মফল আর কি। ওরা আমায় বাড়ি থেকে বেরো করতে চেয়েছে। আশিককে বলেছে আমায় তাড়িয়ে দিয়ে আশিক যেন একা থাকে বাড়িতে। মূলত আশিকের চাকরি আছে, বেতন ভালো, টাকা এনে ওদের দিতে বলে। আকাশ ভাইয়ের ব্যবসার অবস্থা খারাপ, তাই আশিকের টাকার প্রয়োজন ওদের। আমিও এটা শুনে নিয়েছি লুকিয়ে। সুন্দর করে দুজন প্রতিবেশীকে ডেকে এনে বলেছি, আমার দুই বড় যা আমায় তাড়ানোর চেষ্টা করছে। আমার স্বামীর কান ভাঙানি দিচ্ছে। তন্নিয়াপাকে যেভাবে তাড়িয়েছে, আমাকেও সেভাবে তাড়ানোর চেষ্টা করছে। সংসার ভাঙার চেষ্টা করছে। ওনারা তো জানে ওদের স্বভাব সম্পর্কে, তাই আমার পাশে দাঁড়িয়েছে তারা। বড় যা মাকে, আশিকে আর রিঙ্কিকে ডেকে বলেছে, আমার যদি কোনো সমস্যা হয় এলাকাবাসী ওদের ছাড়বে না। প্রয়োজনে সবকটাকে পিটিয়ে মারবে। এমনিতেই অনেক সমস্যা তৈরি করেছে ওরা, এবার আর ছাড় দেবে না। ও বাড়িতে থাকাকালীন আমার কোনো ক্ষতি হলে ওদের নামে এলাকাবাসী মামলা দেবে। সবাই আমার সুরক্ষা দিয়েছে। আমার যতদিন ইচ্ছা থাকতে বলেছে। বড়জা আর রিঙ্কি আমার সঙ্গে পেরে উঠছে না কোনো মতে। ওরা এক ধাপ এগোলে আমি দুই ধাপ। বাড়িতেও আমায় ঢুকতে দিত না। আমায় দেখিয়ে বলেছিল, এখানে কেন এসেছি? আমিও জবাব দিয়েছিলাম, এটা আমার স্বামীর বাড়ি। আপনার যেমন এখানে অধিকার আছে, আমারও আছে। আপনি যদি আমায় ঢুকতে না দেন, তাহলে আমি স্টেপ নেব। বাড়ি জমি নিজের নামে নিয়েছেন ঠিকই, কিন্তু হজম করতে পারবেন না। শাশুড়ি মাকে নিয়ে কোর্টে যাব, বলবো আপনি ভয় দেখিয়ে এই কাজ করেছেন, জোর করে লিখে নিয়েছেন। তাও যদি কাজ না হয়, এলাকাবাসী তো আছেই, আপনাদের উচ্ছেদ করেই ছাড়বে। বিক্রি করতে চাইলেও পারবেন না। সবাই অবশ্যই প্রতিবাদ করবে তখন। আমায় বোকা ভাববেন না, আকাশ ভাই অথবা শাশুড়ির মতো।
অবশ্য তারাও এতটা বোকা ছিল না। আপনাদের অত্যাচার ও মানসিকভাবে বেচারাদের মস্তিষ্ক আর সুস্থ নেই। আকাশ ভাই তো ব্যবসাটা কোনো মতে টিকিয়ে রাখতে ব্যস্ত। আর মা তো শারীরিক মানসিক দুদিক থেকে আঘাতপ্রাপ্ত। জানি না আমি একা এ অবস্থায় কতটা কি করতে পারবো। সব তো প্রায় হাতের বাইরেই চলে গেছে, কিন্তু চেষ্টা আমি করেই যাব। অন্তত যে কদিন এখানে থাকবো প্রতিবাদ করে যাব। আমার এসব কথা শুনে দোবনে আর কিছু বলতে পারিনি সেদিন। চুপচাপ আমায় ভেতরে আসতে দিয়েছে। আমি কিন্তু আমার নিজের একটা প্রোটেকশন নিয়ে রেখেছি, তবুও আপা রাত হলে ঘর থেকে বের হই না আমি। একটা ইলেকট্রিক চুলো নিয়ে এসেছিলাম আসার সময়। একান্ত প্রয়োজন হলে অথবা খিদে পেলে সেটাতে কিছু রান্না করে খেয়ে নেই। কিছু বাজার ঘরে এনে রেখে দিয়েছি। বাড়িতে রান্না হলে চুলো থেকেই খেয়ে নিই আমি। যদি কিছু করে ওরা তাই। আর ওদের দেওয়া এক গ্লাস পানিও খাই না আমি, নিজে নিয়ে খাই, অথবা মা এনে দেয়। ও বাড়ি যাওয়ার পর মা আমার ভীষণ যত্ন করে। ওদের প্রতিটি কাজে মা নিজেই লক্ষ্য রাখে আর আমায় সতর্ক করে। এত সেফটির পরেও সেদিন আমার ঘরে ঢুকে চানাচুরের ডিব্বায় কি যেন ছিটিয়ে দিয়েছিল। আমি তখন বাথরুমে ছিলাম, মা দেখেছিল। পরে সে আমায় বলেছে ওরা আসলে চাচ্ছে আমার ক্ষতি করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি এমনিতেই চলে যাব। মাকে কথা দিয়েছি 7টা দিন তার কাছে থাকব, অন্তত সে পরিপূর্ণ সুস্থ হওয়া অবধি। সুস্থ হতে হলে পর্যাপ্ত রেস্ট প্রয়োজন। আমি চলে গেলে ওনার উপর সব কাজের ভার আসবে। রেস্ট দূরে থাক, আরও অসুস্থ হবে। তাই ওনার জন্যই মূলত রিস্ক নিয়ে হলেও 7টা দিন থাকবো আমি। আপনি তো জানেন আপা, আমি বরাবরই সৃষ্টিকর্তায় ভীষণ বিশ্বাসী। আমি মনে করি সৃষ্টিকর্তা আমার কপালে যা লিখে রেখেছেন তাই হবে। যদি তিনি আমায় বিপদ দিয়ে থাকেন, তো বন্ধ ঘরের মাঝেও বিপদ হবে। না দিয়ে থাকলে সারা দুনিয়া আমার শত্রু হলেও কিচ্ছু করতে পারবে না। তিনি সর্বক্ষেত্রে যেভাবে হোক আমায় রক্ষা করবেন। আমি জেনে বুঝে কখনো কারো ক্ষতি চাইনি বা ভাবিনি। সুতরাং আমার সাথে অবশ্যই সৃষ্টিকর্তার দয়া থাকবে। ওই দিনের পর ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। শুধু ঘরে নয়, পুরো বাড়িতে লাগিয়েছি। ফুটেজ আমিও দেখি। আমার মা বাবার সঙ্গেও কানেক্ট করে রেখেছি। যখন আমি কোথাও যাই, তারা নজরে রাখে ওই বিচ্ছু দুটোকে। তোমার নিজের সুরক্ষা আগে। চেষ্টা করবে নিজের বিষয় আগে ভাবার। ওরা ভীষণ বাজে, যা খুশি করতে পারে। দেখলে না আমার সঙ্গে কি করলো? আপা, আমি শুনেছিলাম সবটাই, তবে এতটা ভাবিনি। যা শুনেছি ওরা তার চেয়েও বেশি করেছে। ওই বাড়িটাতে আগে মানুষ থাকতো, এখন দেখে মনে হয় না মানুষ থাকে। কেমন যেন মরা মরা ভাব। আমার নিজেরই থাকতে দম বন্ধ হয়ে আসে। এতটুকু আমি করছি শাশুড়ি মায়ের জন্য। বেচারার পাশে কেউ নেই। যারা আছেন তারা থেকেও নেই। আমি চাচ্ছি শাস্তি দিয়ে হলেও ওরা যেন একটু শিক্ষা পায়। অন্তত শাশুড়ি মাকে নির্যাতন করা বন্ধ করে। আমি চলে গেলে যদিও অত্যাচার আবার শুরু করে, কিন্তু আমার এই প্রতিবাদগুলো দেখে উনি নিজেও যেন একটু শক্ত হয়। তোমার চেষ্টা ভালো, ইচ্ছেও সৎ, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা খুবই কম। উনি ওনার সবকিছু হারিয়েছে। তুমি একটা ছোট্ট কাঠের টুকরো। তোমার ধরে উনি আশ্রয়টুকু নিতে পারবে, রাজত্ব করতে পারবে না। রাজত্বের জন্য প্রয়োজন একটা শক্ত বটগাছ। উনি তা হারিয়েছে। অথৈ নদীতে উনি ভাসছে। কোনো কুল কিনারা নেই, পায়ের নিচে মাটি নেই। ওনার 3 ছেলের 3জনই এখন নড়ে বড়ে। প্রত্যেকেই ওদের কাছে প্রতারিত হয়ে নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়েছে। আশিকাছি কোনো মতো। ওর পক্ষে সম্ভব নয় সবকিছু একা সামলানোর। সেই অবধিও এখনো পৌঁছেনি। পৌঁছেতে সময় লাগবে। ততদিনে সব ধ্বংস হবে। এই সংসার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাকে সম্পূর্ণরূপে দাঁড় করানো আমার সাধ্য নয় জানি। আমি চাই থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করতে। পাপাচারে লিপ্ত এই বাড়ি ধুয়ে মুছে সাফ করার উপায় নেই, কারণ মানুষগুলোর মাঝে পাপে ভর্তি। আপা, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না। বর্তমান যা পরিস্থিতি, তাতে ভবিষ্যৎ এ প্রজন্ম বাড়ি থাকলে উচ্ছন্নে যাবে একদম। বড়চার মেয়ের কথা শুনলে অবাক হই আমি। ভাষা শুনে মনে হয় কোনো প্রাপ্তবয়স্ক মহিলা ঝগড়া করছে। পরিবেশ এত দূষিত। আমি কদিন পর সন্তান কোলে এখানে আসলে আমার বাচ্চাও তাই শিখবে। যতই বাহিরে থাকি, নির্দিষ্ট একটা সময় অবশ্যই আমায় এই বাড়িতে আসতে হবে। কিন্তু এখানে থাকাটা হবে কষ্টসাধ্য। তাই বদলাতে হবে আপা, কিছুটা হলেও বদলাতে হবে। ভারসাম্য রক্ষা করতে হবে বাড়ির। আমি চেষ্টা করছি আপা। এরপরের কাহিনীগুলো শুনলে তো অবাক হবেন আপনি। শুনুন তবে। জানি না পা, এত কিছু হচ্ছে তাও এদের লজ্জা হয় না। ওই দিন হাতে রান্না করব, একটা মানুষ আসে না।
মা আর আমার ওপর সব চাপিয়ে দিয়ে নিজেরা ঘরে শুয়ে থাকে। ডাকলে বড়জা বলেন তিনি ক্লান্ত, ওর বোনও নাকি টায়ার্ড, অথচ তেমন কোনো কাজই করেনি। রাগ করে আমি নিজে চুলো ধরিয়ে হালকা পাতলা রান্না করেছি। রান্নাও শেষ হয়েছে। অমনি সবার ক্লান্তি দূর হয়েছে। সুন্দর করে ফোন টিপতে টিপতে ডাইনিংয়ে এসে বসেছে। ওপর ওপর খেয়ে খেয়ে এদের অভ্যেস হয়ে গেছে, কাজ করতে চায় না। আমিও কম কিসে, দুটো প্লেট নিয়ে দুমুঠো চাল আর কিছু আনাম সবজি প্লেটে সাজিয়ে দিয়েছি। ওরা এটি দেখে চিৎকার করে বলে, এসব কি, খাবার কোথায়? নাটক হচ্ছে রাত করে। বললাম, খাবার রান্না না হলে খাবেন কি? এগুলো দিলাম রান্না করে খেয়ে নিন, না হয় এমনি কাঁচা খান। বলে, তোমরা খাবে না? চাল খেয়ে থাকবে তোমরা? মা তো ভাত খাচ্ছে, আমরা কেন এসব খাবো? মার আমি রেঁধে খাচ্ছি, যে চালগুলো দিয়েছি ওগুলো ফুটিয়ে খাচ্ছি। আপনারাও তাই করুন। ফ্রিতে কাউকে খাবার দেই না আমি। আমার কাছে খেতে হলে খেটে খেতে হবে। আপনাদের কেনা গোলাম আমি নই যে ফারফয়মাস খাটব। হাত পরিয়ে রান্না করে আপনাদের কেন খাওয়াবো আমি? 7 দিনের অতিথি হয়ে এসেছি আমি, কাজ করতে এসেছি নাকি? বাড়ির বউ বিদায় এতটুকু করলাম, না হয় হাড়ি উল্টে রেখে দিতাম। খেতে চাইলে খেটে খান। বয়স্ক মানুষদের খাটানো বন্ধ করুন। বড়জা আর রিঙ্কি রেগে মেগে একাকার, টেবিলে ধাক্কা দিয়ে উঠে গেছে। আমি আর মা তো সেই হাসি, নিজেরা পেট ভরে খেয়েছি। আশিকও খেয়েছি আমাদের সঙ্গেই। ওদের ছেলেমেয়েকে খাবার দিয়েছি, কিন্তু বাচ্চাদের সঙ্গে আমার কোনো রাগ নেই, শুধু চাই সঠিক শিক্ষা দিতে। পরে দেখলাম ওরা খাবার অর্ডার করেছে, ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে খাবার আমার হাতেই। রিঙ্কি ছো মেরে খাবার নিয়ে যায় আর বলে, ছোট লোকদের অধিকার নেই এই খাবার খাওয়ার। এই অপমানের প্রতিশোধ তো আমায় নিতেই হতো আপা। ওরা খাবার ঘরে রেখে একজন বাথরুমে গেছে, আরেকজন পানীয় থালা আনতে গেছে। তখনই একটা বিড়ালকে দেখলাম কিচেনের জানালা বেয়ে ঘরে এসেছে। মা তাড়িয়ে দিতে নিচ্ছিল। বিড়ালে নাকি রিঙ্কির সমস্যা। মূলত এই বিড়াল একদিন ওদের খাবারে মুখ দিয়েছিল বলে ওরা ওই বিড়ালটাকে দুটো ছানাকে পিটিয়ে মেরেছে। কতটা নির্দয় মানুষ, যেখানে সেখানে খাবার রাখবে, আবার অবলা প্রাণী এসে মুখ দিলেই দোষ। এ কথা শুনে ভীষণ রাগ হলো আমার। এবার আমার না হোক, বিড়ালের প্রতিশোধই নেব আমি। বড়জার ঘরের দিকে বিড়ালটাকে ঢুকিয়ে দিয়ে সাইটের জানালা খুলে বেরিয়ে এসেছি। বিড়ালটা সুন্দর করে খাবারগুলো খেয়েছে। যা এসে এটা দেখে যে চিৎকার করেছে, বিড়াল ভয়ে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছে। অবলা প্রাণীটি খাক, ও খেলে শান্তি আছে। এই অসভ্য মেয়ে মানুষগুলো না খেয়ে থাকুক, একটা শিক্ষা হোক এদের। বড়জা প্রচণ্ড গালিগালাজ শুরু করেছে। কে তার ঘরে বিড়াল ঢুকিয়েছে, জানালা কে খুলেছে, আরও কত কি। আমি পাত্তা না দিয়ে চুপচাপ টিভি দেখছিলাম। এক পর্যায়ে শুনলাম দুবোনের ঝগড়া লেগেছে। এটাই আমি চেয়েছি, ওদের দিয়েই ওদের মাত দেব। রিঙ্কি কেন খাবার রেখে বাথরুমে গেল? বড়জা কেন খাবার ফেলে থালা আনতে গেল? দুবোনে একে অপরকে দোষ দিচ্ছে। এর মাঝে কোথা থেকে যেন জায়ের মেয়ে এসে বলে, সব দোষ নাকি আমার, আমায় শাস্তি দিতে। হয়ে গেল, দুবোনে তেড়ে এসেছে। এসেই কানের কাছে চিৎকার করে বলছে, ওদের ঘরে কেন বিড়াল ঢুকিয়ে দিয়েছি, জানালা কেন খুলেছি। আমার এত সাহস কেন? এবার আমার কি করবে ওরা? বললাম, সাহস আমার বরাবরই বেশি। এসব কুবুদ্ধি শিখিয়েছি আপনাদের থেকে। আর আমি যে বিড়াল আপনাদের ঘরে দিয়ে এসেছি, তার প্রমাণ আছে কোনো? দিয়েও যদি থাকি, কি করবেন? মামলা করবেন? কেমন মামলা? বিড়াল ঘরে ঢুকিয়ে দেওয়ার মামলা। যান যান, নিজেরাই ফাঁসবেন। বিনা কারণে পশু হত্যার দায়ে ফাঁসিয়ে দিয়ে আসব। দুবোন জেলে বসে দামি দামি খাবার খাবেন। দুবোনের মুখটা চুপসে গেছে একেবারে। আমি গান গাইতে গাইতে ঘরে চলে গেছি। রাত 11টার দিকে দেখি রিঙ্কি রেডি হচ্ছে, শর্ট ড্রেস পরেছে, গর্জিয়াস মেকআপ নিয়ে বাইরে যাচ্ছে। যা বুঝলাম ও কোনো পার্টিতে যাচ্ছে। যাবে যাক, ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু যাওয়ার সময় দেখি মায়ের থেকে জোর করে টাকা নিয়ে যাচ্ছে। মা কথিস্বরে বলছে, এই টাকা কটা নিও না, এগুলো দিয়ে পুরো মাস চলতে হবে। এগুলো খরচ করলে সারা মাস না খেয়ে থাকতে হবে। আমি অনেক কষ্টে আকাশের থেকে চেয়ে চেয়ে এ কটা টাকা হাতে রেখেছি। বাড়িতে পোয়াতি বউ, একটু বাজারঘাট করতে হবে। মেয়েটা শোনে না কোনো কথা। এক প্রকার কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়েছে। আমি যে যাব তারও উপায় নেই। যা শুরু করেছে আমায় আহত করে ছাড়বে। আশিকে ডাকলাম, ও আসবে না। বড়জাকে গিয়ে বললাম, আপনার বোনকে শাসন করুন, এ কেমন অসভ্যতা! বাড়ির বউ হয়ে এভাবে
বাড়ির টাকা ওরাই নষ্ট পথে ইনকাম করে খেয়েছে নাকি ও? আর মায়ের সঙ্গে হাত লাগাচ্ছে কোন সাহসে? তিনি হাসতে হাসতে বলে, এ বাড়িতে এখন অসভ্যতায় থাকে। তুমি এত ভালো হলে চলে যাও, আটকেছে কে? 7 দিনের জন্য এসে সব বিষয়ে ঢুকতে যেও না। এটা নিত্যদিনের বিষয়। থাকতে হলে এসব সহ্য করেই থাকতে হবে। টাকা নাও, ইনকাম করো। ওর স্বামী তো করে। স্বামীর টাকায় স্ত্রী হক আছে সম্পূর্ণ। মা নিজে ওর সঙ্গে তর্ক করছে। টাকাগুলো দিয়ে দিলেই তো হয়। বয়স্ক মানুষ শুধু শুধু ব্যথা পাবে। টাকা দিলে খাবেন কি সারা মাস? এখন আর সেই অঢেল সম্পদ টাকা নেই। রমরমা ব্যবসা নেই। একটা ব্যবসার টাকাতেই ধার দেনা করতে হচ্ছে। যখন তখন কোম্পানি নিলামে আসবে, সেই চিন্তা আছে আপনাদের? থাকবে কি করে? আপনারা নিজেরাই তো এসবের জন্য দায়ী। হিসেব করে চলুন, সময় আছে এখনো। ভালো হয়ে যান। উনি মুখ কুঁচকে বলে, আমাদের খাওয়ার চিন্তা আমাদের করাই আছে। গোষ্ঠী শুদ্ধ খাওয়াতে পারবো না। যে যার চিন্তা করো। স্বামীর থেকে টাকা নিয়ে বাজার করে খাও। এই টাকা ওর স্বামী, তাই ওরই এটা প্রাপ্য। আরও তো জ্ঞানের কথা বন্ধ করো। কাজ না থাকলে ঘরে যে বসে থাকো। এরা কোনো প্রতিবাদ করবে না বুঝলাম। বাধ্য হয়ে মাকে বললাম টাকাগুলো ছেড়ে দিতে। যা পরে হবে দেখা যাবে। এভাবে টানাটানি করলে লেগে যেতে পারে। মা তাই করে। টাকা নিয়ে রিঙ্কি বাইরে চলে যায়। মা দেখি অস্ত্রসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে আশ্বাস দিই, যা হওয়ার তা হয়ে গেছে। কাঁদলেও ফিরে আসবে না। ঘরে পাঠিয়ে দিলাম তাকে। রেস্ট দরকার। আমি নিজেও ঘরে গেলাম। মিনিট 40 পরে রিঙ্কি এসে হাজির। সবেমাত্র তখন আমার চোখ লেগে এসেছে ঘুমে। বাড়িতে প্রচণ্ড হট্টগোলের শব্দ। তাড়াহুড়ো করে বাইরে এসেছি। দেখি রিঙ্কি অনেকগুলো ছেলেমেয়ে নিয়ে বাড়িতে এসেছে। প্রায় প্রত্যেকটার হাতে মদের বোতল, সিগারেট, বাজে পোশাক, বিশ্রী হাবভাব। আমি চিৎকার করে বলি, হচ্ছে কি এখানে? এরা কারা? কেন এসেছে এত রাতে? রিঙ্কি বলে, আজ এখানে পার্টি করব। ওরা সব আমার বন্ধু। যে ডিস্কে আমি পার্টি করব সেটা আজ কেউ বুক করে নিয়েছে। এজন্য সবাইকে বাড়ি এনেছি। তুমি চাইলে আমাদের সঙ্গে এনজয় করতে পারো। এটা একটা ভদ্র বাড়ি, কোনো পার্টি ক্লাব নয়। যে যা ইচ্ছে করবে। এসব বাজে ছেলেমেয়েদের এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। অমনি বড় যা এসে বলে, সাহসের দেখোছো কি? কিছুই জানো না মনে হয়। বাড়ি আমাদের নামে, তাই আমরা যা ইচ্ছে করতে পারি। কোর্টে যাবি তো যাও। আজ তো আর যেতে পারবে না, কাল যেও। আজ পার্টিটা ওরা করেনি, পরে কি হবে দেখা যাবে। কতটা উচ্ছৃঙ্খল একটা মহিলা! মহিলা বললে ভূত হবে। আজ তো একটা ফালতু। উপায় না পেয়ে মায়ের ঘরে যায়। ভেবেছি সে হয়তো কিছু বলবে। ইতিমধ্যে ওরা গাউন লাউডস্পিকারে দিয়েছে। মায়ের ঘরে গিয়ে দেখি মা বুকে হাত চেপে ঝুঁকে বসে আছে। আমি দ্রুত তার পাশে বসি। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলি, কি হয়েছে মা? শরীর খারাপ করছে? অতিরিক্ত শব্দে বুকে চাপ লাগছে। মা আমার কানের কাছে বলে, এটা নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে এই বাড়িতে মা। খুব কষ্ট হয় এই সময়টা কাটায়। ওরা আমার একটা কথা শোনে না। খুব বেশি সমস্যা হলে রাতের বাড়ির বাইরে দূরে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি। মনে হয় জান বেরিয়ে যাবে। বুকে চাপ দিয়ে ধরে অতিরিক্ত শব্দে। মাথা ব্যথা থেকে বমি পর্যন্ত হয়ে যায় আমার। কিছু বললে তেড়ে আসে মারতে। একটু পর এলাকাবাসী এসে বকতে শুরু করবে। তখন একটু সাউন্ড কমাবে। যা বুঝলাম এনার কিচ্ছু করার নেই। আশিককে ডেকে নিয়ে এলাম। এ একবার উঁচু গলায় বলল, বাড়িতে বাইরে ছেলে মানুষহীন এসব কি হচ্ছে? বড় যা ওর সঙ্গে চোটপাট লাগিয়ে তাড়িয়ে দিল। আর একটু টু শব্দ করল না। ঘরে শুয়ে পড়ল। আমাকেও শুয়ে পড়তে বলল। কেমন পুরুষ! এভাবে এত শব্দের মাঝে শুয়ে ঘুমানো যায়? রিঙ্কি একের পর এক নেশার বোতল খালি করছে। পুরো ড্রয়িং রুমটা মদ, সিগারেটে ভর্তি করে ফেলেছে। দেখে মনে হচ্ছে কোনো বারে দাঁড়িয়ে আছি। কিছু সময়ের ব্যবধানে বাড়িটাকে কি বানিয়ে দিল! আমার আর সহ্য হচ্ছিল না। এক জগ পানি নিয়ে ওদের সাউন্ড বক্সের কাছে গেছি। পড়ে যাওয়ার মতো করে বক্সে পানি ফেলে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ভুল করে হয়ে গেল। পার্টি কি আর গান ছাড়া হয়? রিঙ্কি তো মাথায় হাত। এবার কি হবে? ওরা চিন্তা ঝামেলা শুরু করেছে। আমি আমার মতো সোফায় বসে বসে ফল খাই। এক ছেলে এগিয়ে এসে বলে, একটা ডিস্ক খোলা পেয়েছি, চল সেখানে যাই পার্টি করে আসি। মেয়েটা ভীষণ খুশি। চলে গেছে বন্ধু নিয়ে। যাকগে, বাড়ির পরিবেশ তো বাঁচল। বড় যা গেছে বোনের সঙ্গে পার্টি করতে। ঘরে গিয়ে আমি শুয়ে পড়েছি। আশিক জিজ্ঞেস করে ঝামেলা মিটেছে কিনা। আমি বিদ্রুপ করে বলি, মিটবেই তো। পুরুষ মানুষ হয়ে তুমি যে কাজ করতে পারলে না তা আমি করে দেখালাম।
একটা কাজ করো, আমার হাতের চুড়িগুলো নিজে পরে বসে থাকো। আশিক চিৎকার করে বলে, বেশি সাহস হয়েছে নাকি? অভদ্র মেয়ে। সাহস আছে বলে সমাধান করতে পারলাম, তোমার তো সেটুকুও নেই। আমার এই অভদ্রতা বাড়ির ভদ্র পরিবেশ ফিরিয়ে এনেছে। সুতরাং বড় বড় কথা না বলে নিজের যোগ্যতা দেখো। আর মুখে কথা নেই। আমি আমার মতো শুয়ে পড়েছি। রাত ৩টে নাগাদ বাড়ির সদর দরজায় সেরকম ধাক্কা। দুই মাতাল বোন নেশা করে বাড়ি ফিরেছে। দরজা খুলতে বলে। মা দেখি দৌড়ে বের হচ্ছে। আমি আটকে দিয়ে ঘরে পাঠিয়ে দিই তাকে। শুনেও না শোনার ভান করে দরজায় তালা লাগিয়ে ঘুমেতে চলে গেছি। বড়জার মেয়ে এসেছিল চাবি নিতে। আমি কোনো কথা বলিনি। ঘুমের ভান ধরে পড়েছিলাম। সকাল যখন ৭টা বেজেছে, দরজা খুলেছি। বাড়ির সামনে দেখি ভিড়। লোকজন জড়ো করেছে দুবনে। মাতাল দুই মহিলা কপালে হাত দিয়ে বসে আছে। আমায় দরজা খুলতে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভেতরে গেছে। স্বামীর সঙ্গে চিৎকার করছে, কেন ভাসুর দরজা খোলনি? একই প্রশ্ন আমারও। বৌশালী বাইরে, ভাসুর বাড়িতেই ছিল। একবারও বলেনি দরজা খুলতে। এসিসি থেকে দেখছি ভাসুর কেমন যেন হয়ে গেছে। আগের মতো আর বৌভক্ত নেই। বাড়িতে যতক্ষণ থাকে চুপচাপ। বাচ্চাদের প্রতিও তার তেমন নজর নেই। এদিকে রিঙ্কি নেকা কান্না কেঁদে কেঁদে লোকের কাছে আমার নামে বিচার দিচ্ছে। সারা রাত ওদের বাইরে রেখেছি আমি ইচ্ছে করে। হাতে গোনা কজন এসেছে। যারা এসেছে তারা আবার রিঙ্কি টাইপ মানুষ। অন্যের পিছু লেগে থাকে সবসময়। মানে চড়ে চড়ে ভাই ভাই। ওরা এসে আমায় বলে আমি অন্যায় করেছি। দুজনেই আমার বড় যা। আমি কেন এই কাজ করলাম? সারা রাত বাড়ির বউকে কেন বাইরে রাখলাম? তার সামনে দাঁড়িয়ে বললাম, উনি যদি আপনার বাড়ির বউ হতো কি করতেন? বউ বাদ দিন, মেয়ে হলে কি করতেন? মেয়ে সারা রাত পার্টি করে মাতাল অবস্থায় ঘরে ঢুকতে চাইলে দিতেন? বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকতো, পরিবেশ নষ্ট হতো, তাহলে দিতেন উঠতে? মহিলা দেখিয়ে চুপ করেছে। আমি আরও বললাম, আমি যা করেছি ওনাদের ভালোর জন্যই করেছি। বাড়িতে ছোট বাচ্চা আছে ওনার। মাতাল হয়ে বাড়িতে এলে বাচ্চা দেখে কি শিখত? মা যদি এমন হয়, সন্তান কেমন হবে? কি শিক্ষা পাবে? তাই বলে তুমি তোমার বড় জায়দের সঙ্গে এমন কাজ করবে? অন্যায় দেখলে বড় ছোট নেই, প্রতিবাদ না করলে হবে না। আমি ছোট তো কি, তাই বলে অন্যায় দেখিও চুপ থাকব? আজ আমি ছেড়ে দিলেই কাল ভবিষ্যৎ প্রজন্মে আঘাত আসত। আমার কথা শুনে প্রত্যেকের মুখ কালো। আরও কজন ঝামেলা দেখে এগিয়ে এলো। আমার কথা শুনে তারাও আমার পক্ষ নিল। ঠিক কাজ করেছি আমি। ধন্য ধন্য করে সকলে। আস্তে আস্তে ভিড় সরে। রিঙ্কি বাড়িতে ঢুকে অর্ডার করছে, আজ যেন চিকেন রান্না হয় বাড়িতে। ও সারা রাত জেগেছিল, তাই কাজ করতে পারবে না। রাতের মতো নাটক যেন না হয় বাড়িতে। ঠিকঠাক চিকেন রান্না করে ওদের ডাকতে বলে। অর্ডার শুনে হাসি পায় আমায়, যেন ওদের আমি হাতের চাকর। রাতকে আমি জাগতে বলেছি নাকি? ঘরে গিয়ে দুবোন যে যে দরজা দিয়েছে, বের হওয়ার নাম নেই। আমি আমার মতো করে মাকে নিয়ে অল্প কিছু রান্না করলাম। ওরা তখনও বের হয়নি ঘর থেকে। সম্ভবত ঘুমিয়েছে। মা খেতে ডাকলে চাইলে নিষেধ করি। আশিককে ডেকে খাবার টেবিলে বসি খেতে। আকাশ ভাই ও ভাসুর কখনোই বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমরা পেট ভরে খেয়ে সব ধুয়ে সবে টিভির কাছে বসেছি। বড় যা মাকে ডেকে তাদের খাবার ঘরে দিয়ে যেতে বলে। ওদের নাকি মাথা ব্যথা। মা আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছে। খাবার নেই, যা রেঁধেছি সব শেষ। অবশ্য শেষ হওয়ারই কথা। সেই মাপ করে রেঁধেছি আমি। রান্নাঘরে গিয়ে প্লেট সাজালাম। মার হাতে দিয়ে বললাম, এটা দিয়েই চলে আসবেন। পরে কি হবে আমি দেখে নেব। মা আমার কথা মতো দিয়ে এসেছে। এসে বসতেও পারেনি। বড় যা চিৎকার শুরু করেছে। থাল ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমায় ডাকছে। আমিও গেলাম মায়ের সঙ্গে। উনি তেড়ে এসে বলেন, এসব কি দিয়েছ মেয়ে? শুকনো চাল আর কাঁচা মুরগির মাংস? এসব খাবো নাকি আমি? পাগল নাকি তুমি? মাথা খারাপ? বেশি বাড়ছো নাকি? কর্তাগিরি শুরু করেছো দেখছি। আমাদের বিষয়ে নাক গলা কোন সাহসে? রান্না করেছেন? আমি অসুস্থ মানুষ, আপনার রেঁধে খাওয়াবো নাকি? আমি নিজের ভাগেরটা করে নিয়ে খেয়ে নিয়েছি। আপনাদেরটা আপনারা করুন। দুবনেই ঘর লাগিয়ে শুয়ে আছেন, কে রেঁধে খাওয়াবে আপনাকে? এই তোমার নীতি, তাই না? একই পরিবারে থেকে নিজেদের জন্য রান্না করেছ আমি বাদে। পরিবার কথাটা আপনার সঙ্গে যায় না। যদি পরিবারই মনে করতেন, অন্তত একটু কদর করতেন। কাল রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দুবনের জন্য নিলেন। আমার জন্য নিয়েছিলেন? পোয়াতি মানুষ আমি। ভেবেছেন আমার কথা? বয়স্ক শাশুড়ি বাড়িতে, তাকেও দিয়েছেন। এখন খুব এসেছেন পরিবারের গান গাইতে, তাই না?
বড় যা রাগে ফুঁসতে লাগে। আমি ঘরে চলে আসি। দুবনে অনেকক্ষণ চিৎকার করলো শুনলাম। তাতে আমার কি? পেটে তা লাগলে আপনা আপনি রেঁধে খাবে। ও বাবা! দুবনে দেখি রেডি হলো একটু পর। বাইরে খেতে যাবে। আজ আর রিস্ক নেবে না। বাড়িতে খাবার আনবে না, খেয়ে আসবে। এদের আমি রান্না করিয়ে ছাড়ব। ওপরতলায় উঠে পা দিয়ে কোনো মতে বারান্দা মুছেছি। এরপর দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। বড়জা আর রিঙ্কি যে নিচে এসেছে, অমনি ওপর থেকে ওদের মাথায় বালতির সব নোংরা পানি ফেলে দিলাম। রীতিমতো লোক জড়ো হয়ে গেল এই কাণ্ডে। কেউ কেউ মুখ টিপে হাসছে। আমি নিচে এলাম তৎক্ষণাৎ। বালতি নিয়ে এসেছি। এসেই আক্ষেপের স্বরে বললাম, ওহ নো, পানি পড়েছে আপনাদের গায়ে? আমি বুঝতেই পারিনি। সরি সরি। আসলে আপনারা ঘর মেবি কোনোদিন মোছেন না, খুবই নোংরা। তাই ভাবলাম মুছে দিই একটু। ঘর মুছে পানি বই আর নিচে নামতে পারিনি, তাই ওপর দিয়ে ফেলে দিয়েছি। কে জানতো আপনারা এখানে থাকবেন। মিস্টেক হয়ে গেছে। বাড়ি গিয়ে ভালো মতো গোসল করে নিন। রিঙ্কি তেড়ে এসেছে। আমার গায়ে হাত তুলতে হাত উঠিয়েছে। আমি কিছু বলার আগেই প্রতিবেশী ভাবি এসে ওর হাত চেপে ধরেছে। ঝংটা দিয়ে সরিয়ে দিয়ে বলেছে, ও তোমার উপকার করেছে ঘর মুছে দিয়ে, আর তুমি কিনা ওকেই মারছো। পোয়াতে একটা মেয়েকে দিয়ে ঘর মুছিয়ে দিতে লজ্জা করে না? বসে বসে খেয়ে খেয়ে তোমাদের শরীরে তেল জমেছে দেখছি। রিঙ্কি দ্বিগুণ চিৎকার করে বলে, এসব আপনি বলার কে? বাইরের মানুষ হয়ে কোন সাহসী আমায় এতগুলো কথা বলেন? বাইরের মানুষের সামনে অন্যায় করলে প্রতিবাদ তো করবেই। ঘরের বিষয় ঘরে সামলাতে পারো না? আমরা মানুষ, অন্যায় হতে দেখলে প্রতিবাদ অবশ্যই করব। এবার দুজনে ভেজা বিড়ালের মতো বাড়িতে ঢুকে গেছে। আমি ভাবিকে ধন্যবাদ দিতে গেছি। তিনি বলেন, তন্নির সময় প্রতিবাদ করতে পারিনি ভয়ে, এবার করব। তন্নি না টিকলেও তোমায় টিকতে হবে। এদের শায়েস্তার জন্য তোমায় টিকতে হবে এই বাড়িতে। কোনো প্রয়োজন হলে ডাক দিও, চেষ্টা করব সাহায্য করার। ওরা বাড়ি এসে ফ্রেশ হয়ে কিচেনে গিয়েছে। রান্না করবে, চাল চাই। এতদিন ধরে সংসার চলে, চাল কোথায় আছে সেটাও জানে না। আমি বললাম, যেগুলো ঘরে ফেলেছেন সেগুলো আগে করিয়ে আনুন। ভাতের চাল ফেলতে নেই জানেন না? ফেলেছিনি যখন, এবার ওই চালই রান্না করে খান। ঝুঁকে বসে করিয়ে আনতে পারবো না আমি। মায়েরও হাঁটু ব্যথা। কথা বলে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ওরা দুজন কি করবে সেটা ওদের বিষয়। পরে রিঙ্কি চাল এনেছে, যা রান্না করেছে। এভাবেই এদের শিক্ষা দিয়েছি আমি। চলবে গল্প বড় যা, অষ্টম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।